আসসালামু আলাইকুম ভাইরা, আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা কমপ্লিট করব কেমিস্ট্রি চ্যাপ্টার 5 কেমিক্যাল বন্ডের ওয়ান শট ক্লাস। এখানে আমরা কিছু সিকিউ সাজিয়ে রেখেছি। এই সিকিউ গুলা হইতেছে তোমাদের বোর্ড ভিত্তিক, স্কুল ভিত্তিক, সবচেয়ে ইম্পর্টেন্ট যে সিকিউ গুলা আছে তাদের মধ্যে এই সিকিউ গুলা হইতেছে ওয়ান অফ দেম। চলো ভাইরা, তাহলে কথা আর না বাড়ায় শুরু করি আমরা। আমাদের ফার্স্টে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটায় আমরা দেখতে পারতেছি একটা রিঅ্যাকশন লেখা আছে 2NH4Cl প্লাস CaOH2। আমাদের প্রোডাক্টে কি বলছে? আমাদের প্রোডাক্টে বলছে 2A একটা গ্যাস তৈরি হইতেছে প্লাস D প্লাস 2H2O। আমাদের সি নাম্বারের কোশ্চেনে চাইছে ডিসক্রাইব দ্য বন্ড ফরমেশন প্রসেস অফ কম্পাউন্ড D অফ স্টেম। আচ্ছা, D কোনটা? D হচ্ছে আমাদের এইটা, বুঝতে পারছি। তার মানে আমাদের এইখানে A গ্যাস কোনটা তৈরি হইতেছে সেটা জানা লাগবে, আর D কম্পাউন্ডটা কোনটা সেটা আমাদের জানা লাগবে। এই গ্যাসটা হইতেছে আমাদের 2NH3, আর D গ্যাসটা হইতেছে কোনটা? D গ্যাসটা হইতেছে আমাদের, দেখি তো D গ্যাসটা কোনটা? Ca আর Cl। এটা মিলে দেখো তো ভাই, Ca আর Cl মিলে কোন ধরনের কম্পাউন্ড ক্রিয়েট হয়? Ca এর ভ্যালেন্সি 2, ক্লোরিনের 1, তাহলে ক্রিস ক্রস করলে CaCl2 তৈরি হবে। তার মানে এখানে আমাদের তৈরি হবে CaCl2, বুঝতে পারছি। তার মানে ডি নাম্বার কম্পাউন্ড হইতেছে আমাদের CaCl2। এখন ডি নাম্বার কম্পাউন্ড আমাদের জানা শেষ, তাহলে চলো এখন বন্ড ফরমেশন দেখি এরা কিভাবে বন্ড ফরমেশন করতে পারে। ফার্স্ট অফ অল ক্যালসিয়াম 20, এর ইলেকট্রনিক কনফিগারেশন কি? লাস্টের শেলে 4s2, তাই না? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এইটুক পর্যন্ত হচ্ছে আমার আর্গন। ঠিক আছে, আর্গন আর 18টা ইলেকট্রন এখানেই চলে আসে, আর 18 প্লাস 2 আরো 2টা ইলেকট্রন, তার মানে 20টা ইলেকট্রন হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আরেকটা হচ্ছে তোমাদের ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন 17। ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন কোনটা? 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তাহলে এটাকে কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় হইতেছে এই পর্যন্ত হচ্ছে নিয়ন এর ইলেকট্রনিক কনফিগারেশন, তারপর 3s2, তারপর 3p5। বইয়ের মধ্যে তোমরা যদি এভাবে দেখে থাকো তাহলে এর মানেটা হইতেছে এইটা, এখানে 10টা ইলেকট্রন আছে, তার মানে এটা হচ্ছে নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন বিয়ার করতেছে, বুঝতে পারছি। এখন আমরা দেখবো বন্ড ফরমেশন কেমনে হয়। বন্ড ফরমেশন হইতেছে আমাদের ক্যালসিয়াম কয়টা ইলেকট্রন ছেড়ে দিবে? 2টা ইলেকট্রন ছেড়ে দিল। 2টা ইলেকট্রন ছেড়ে দিলে কি হইলো? এখানে Ca2+ ক্রিয়েট হয়ে গেল। আর অন্যদিকে আমাদের ক্লোরিনের ক্ষেত্রে কি হবে? ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে নিল, Cl- হয়ে গেল। তার মানে আমি যদি এখন যোগ দেই, তাহলে এখন আমরা এই 2টা ইলেকট্রনকে কাটার জন্য এখানে পুরোটা 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করব না, ইলেকট্রন ব্যালেন্স করার জন্য। তাহলে ব্যালেন্স করো, ঠিক আছে। তাহলে আমরা এখন কি পাই? Ca2+ অর 2Cl- পাই। তার মানে এখানে আসতেছে আমাদের CaCl2। ফরমেশনটা বুঝতে পারছি ভাই। তার মানে এটা হচ্ছে আমাদের স্টেপ 1, এইখান থেকে শুরু হয়েছে আমাদের স্টেপ 2, বুঝে গেছে? চলো তাহলে আমরা ভাই স্টেপ 3 দেখে নেই। স্টেপ 3 হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন ভাইরা। এক্সপ্লেনেশন আমরা এখানে পারবো না। দেখো তো ফার্স্ট অফ অল আমি এখানে কি এক্সপ্লেনেশন লিখবো? Ca donates 2 electron and converts Ca2+ ion. Hence, Ca2+ becomes more stable. On the other hand, Cl receives 1 electron, thus 2 chlorine needs to balance Ca2+ ion. Both Ca2+ and Cl- attracts each other by electrostatic force. তাহলে এটাই হইতেছে আমাদের এক্সপ্লেনেশন, বুঝতে পারছি। এখন এই কোশ্চেনটা আমাদের 3 নাম্বার আসছে। এই 3 নাম্বারের মধ্যে কোনো কিছু আমাদের বাদ দেওয়া যাবে না। আমি এক্সপ্লেনেশনের জন্য তোমাদের মার্ক ফিক্স করা আছে। মেইনলি স্টেপ 2 যদি একদম না দাও তাহলে তোমাদের একদম 2 মার্ক কেটে রেখে বসে থাকবে, বুঝতে পারছি। স্টেপ 2টা ইজ টু মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের ফার্স্ট কোশ্চেন চলে গেল। চলো ভাইরা তাহলে আমরা দেখি সেকেন্ড কোশ্চেন।
চলো তাহলে ভাই আমরা সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেন আমাদের কি বলা আছে? আচ্ছা, কনভেনশনাল সিম্বলস না, তারপর বলা আছে হইতেছে এক্সপ্লেইন দ্য প্রসেস অফ বন্ড ফর্মেশন অফ দ্য কম্পাউন্ড ফর্মড বাই দ্য এলিমেন্টস পি এন্ড কিউ। আচ্ছা, বন্ড ফর্মেশন দেখাতে বলছে পি আর কিউ। পি আর কিউ তাহলে কোনটা দেখি তো ভাই? 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন কার আছে? অক্সিজেনের একটা। 2 নাম্বার আমাদের কিউ। কিউ হইতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা আছে আমাদের হচ্ছে সোডিয়ামের। তাহলে কোনো কথা নাই ভাই, চলো আমরা তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন বের করি। 2s2 3s2 3s2 হবে না, 3s1 হবে। আর অন্যদিকে অক্সিজেনের বেলায় কয়টা ইলেকট্রন থাকতেছে? 8টা। 1s2 2s2 2p4। ঠিক আছে, এখন যদি আমরা দেখি সোডিয়াম কয়টা ইলেকট্রন রিলিজ করবে? সোডিয়াম ইলেকট্রন রিলিজ করবে হচ্ছে একটা। এই একটা ইলেকট্রন সে রিলিজ করে দিবে, এই একটা ইলেকট্রন। আচ্ছা, তার মানে সে কনভার্ট হয়ে কোথায় যাবে? সে Na+ ক্যাটায়নে চলে যাবে। অন্যদিকে আমাদের অক্সিজেনের লাগে হচ্ছে আরো 2টা ইলেকট্রন। অক্সিজেন 2টা ইলেকট্রন নিয়ে নিল 2-। তার মানে এইখানটায় আমাদের আর কি কি আছে? এইখানটায় আমাদের হচ্ছে ব্যালেন্স করতে হবে। এখন ভাই ব্যালেন্স করতে হবে হচ্ছে 2টা ইলেকট্রন আছে, এখানেও 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করে দিই। তাহলে আমরা এখানে লিখবো 2 Na+ or O2-। আমরা এখানে লিখবো হচ্ছে Na, এই 2টা নিচে চলে যাবে সাবস্ক্রিপ্ট আকারে, আর O। তার মানে আমাদের কম্পাউন্ডটা হবে কোনটা? আমাদের কম্পাউন্ডটা হবে হইতেছে এখানে Na2O। এখন আমরা হচ্ছে ডেসক্রিপশন লিখবো। ঠিক আছে, ডেসক্রিপশনে আমরা হইতেছে কয়টা ইলেকট্রন রিলিজ করতেছে সোডিয়াম। সোডিয়াম হইতেছে একটা ইলেকট্রন রিলিজ করতেছে, দেখি তো, সোডিয়াম একটা ইলেকট্রন রিলিজ করতেছে Na+ আর Na+। আর অন্যদিকে অক্সিজেনের 2টা ইলেকট্রন এখানে আসতেছে, রিসিভ করতে পারবে। তার মানে এইখানে আমি বলতে চাইতেছি যে আমাদের অক্সিজেন 2-, 2টা ইলেকট্রন আছে নেগেটিভ চার্জ। আমাদের এখানে কয়টা পজিটিভ চার্জ লাগবে? আমাদের এখানে একটা আর একটা, 2টা পজিটিভ চার্জ লাগবে। সেজন্যই হচ্ছে আমরা এখানে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করছি। বুঝতে পারছি? এখন আমাদের এক্সপ্লেনেশন লেখার টাইম। এক্সপ্লেনেশন আমরা কি লিখবো? এক্সপ্লেনেশন আমরা এতক্ষণ যা লিখলাম সেটাই লিখবো। ঠিক আছে, সোডিয়াম Na releases single electron to convert Na+ ion. Hence, Na+ follows octet rule. On the other hand, oxygen receives 2 electron to convert 2s2 2p6 O2- ion. Hence, by showing stability, both of the element shows stability by attracting through electrostatic force. Electrostatic force. আমরা কি শিখেছিলাম? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কোনটা? আমাদের ক্যাটায়ন পাইতেছি, অ্যানায়ন পাইতেছি, দুইটা যে ফোর্স দ্বারা নিজেদের অ্যাট্রাক্ট করতেছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তার মানে এখানটায় আমাদের কি কি ক্রিয়েট হইতেছে? আমাদের এখানে সোডিয়াম অক্সাইড হইতেছে, ক্রিয়েট হইতেছে। এই সোডিয়াম অক্সাইডই হইতেছে আমাদের পি আর কিউ দিয়ে তৈরিকৃত এলিমেন্ট, সরি কম্পাউন্ড। তাহলে এটা গেল আমাদের সি নাম্বার কোশ্চেন। চলো ভাই আমরা ডি নাম্বার কোশ্চেনটা দেখি। ডি নাম্বার কোশ্চেন আমাদের বলছে দ্য অক্টেট রুল ইজ ব্রোকেন ইন ওয়ান অফ দ্য কম্পাউন্ডস ফর্মড বাই দ্য এলিমেন্টস আর এন্ড এস। ভেরি গুড। তার মানে আমাদের অক্টেট রুল যে লাস্টের শেলে 8টা ইলেকট্রনই থাকতে হবে, হোক সেটা ডোনেট করছে, হোক সেটা সে রিসিভ করছে, হোক সেটা সে শেয়ার করছে।
ঠিক আছে, 8টা ইলেকট্রনে যে থাকতে হবে এই রুলটাই ব্রেক করতেছে আমার। তাহলে চলো একটু মুছে ফেলি। আর এর ইলেকট্রনিক কনফিগারেশন কি, আর কি রেফার করে, আর এস কি রেফার করে? চলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 ফসফরাস। আর এখানে 1 2 3 8টা 8টা 10টা 11 12 13 14 15 16 17 17 মানে হচ্ছে ক্লোরিন। তার মানে আর হচ্ছে আমাদের ফসফরাস। ভাই কেমনে ফসফরাস বুঝলেন? আমি এখানে কয়টা ইলেকট্রন সেটা গুনছি, বুঝতে পারছি? সেটা গুনলেই তুমি বুঝতে পারবা যে এখানে কয়টা ইলেকট্রন আছে। আচ্ছা, তার মানে কোনো চার্জ সে দেয় নাই, নেয়ও নাই, তার মানে তার কাছে ঠিক তত সংখ্যকই প্রোটন আছে, অ্যামাউন্ট অফ প্রোটন সেম হবে। অ্যামাউন্ট অফ প্রোটন সেম মানে কি, সেটাই হচ্ছে তার অ্যাটমিক নাম্বার, বুঝতে পারছি? এটাই হচ্ছে আমার মানে এভাবে আমি বের করছি আর কি। আর এস হচ্ছে আমাদের ক্লোরিন, বুঝে গেছে? তাহলে ফসফরাস আর ক্লোরিনের দুইটার কম্বিনেশনে আমাদের এমন একটা কম্পাউন্ড তৈরি হবে যেটা হচ্ছে অক্টেট রুলস ফলো করতেছে না। হতে পারে সেটা লেস দেন অক্টেট, হতে পারে সেটা মোর দেন অক্টেট, মোর দেন 8 ইলেকট্রন, মোর আর লেস দেন 8 ইলেকট্রন। এখন চলো আমরা তাহলে ফসফরাস P15 এর ইলেকট্রনিক কনফিগারেশন করি। 1s2 2s2 2p6 3s2, 15টা হইল না? এই যে আমাদের 10, এই যে আমাদের 5। আবার সালফারের ক্ষেত্রে আমরা যদি দেখি, সালফার সালফার না, এখানে ক্লোরিন হবে, তাই না? হ্যাঁ, এস দ্বারা সালফার না, ক্লোরিন বুঝেছে। ক্লোরিন 17, ক্লোরিন তাহলে কোনটা ই করতেছে আমাদের 3p5 3s2, আর এখানে নিয়ন তো আছেই, বুঝতে পারছি? তার মানে 3s2 গেল, 3p5 গেল, লাস্টের শেলে আমাদের কয়টা আছে? 7টা আছে। এখন ফসফরাস এর, এখন ফসফরাস হচ্ছে ক্লোরিনের সাথে মিক্সড হয়ে আমাদের কোন কোন কম্পাউন্ড তৈরি করতে পারে তাহলে দেখি। ঠিক আছে, এটা হচ্ছে PCl3, ঠিক আছে। আর PCl5 কোনটা? দেখো তো ভাই, PCl5 এটা না? আমি PCl3 কে এভাবেও লিখতে পারি, PCl3, আর PCl5 কে আমরা এভাবেও লিখতে পারি। বুঝতে পারছি? তার মানে এখানে আমাদের দেখো তো লাস্টের শেলে ফসফরাসের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন আছে আমাদের? বক্স করা জায়গাটা না? তার মানে আমাদের এখানে কয়টা বক্স করলাম আমরা? 5টা বক্স করলাম, 2টা করে ইলেকট্রন থাকতেছে, তার মানে 5 দুগুণে 10টা করে ইলেকট্রন থাকতেছে ভাই। তার মানে এখান থেকে দেখো তো 1 2 3 4 5টা করে ইলেকট্রন থাকতেছে, তার মানে লাস্টের শেলে ফসফরাসের ক্ষেত্রে 10টা ইলেকট্রন আছে না? কিন্তু এখানটা দেখো তো 2 4 6, এই যে 7 8, লাস্টের শেলে আমাদের ফসফরাসের ক্ষেত্রে 8টা করে ইলেকট্রন আছে। তার মানে PCl3 আমাদের অক্টেট মেনটেন করতেছে, কিন্তু PCl5 আমাদের অক্টেট মেনটেন করতেছে না। তার একটা নতুন নাম দেওয়া লাগবে, যেটা তোমরা পাবা হচ্ছে গাইডে, অক্টেট ED মেনটেন করতেছে। অক্টেট মানে মোর দেন 8 ইলেকট্রন। তাহলে চলো তাহলে এক্সপ্লেনেশনটা আমরা দেখে নেই, কি কি লেখা যাবে এখান থেকে। Here for PCl3, phosphorus shares 3 electron with 3 chlorine atom. By sharing, phosphorus manages to complete octet rule in its last shell. That means PaCl3 complete octet rule.
আচ্ছা, আর on the other hand PCl5 doesn't follow octet rule because phosphorus shares 5 electron with 5 chlorine atom. Hence, in the last shell, phosphorus has 10 electrons. That means it doesn't follow octet rule. It only follows OCTED, octet rule. এইটু এক্সপ্লেনেশন লিখলে আমরা 4 পাবো। বুঝতে পারছি? তাহলে আমাদের একদম প্রথম থেকে শুরু করি। এই কোশ্চেনের সামারি, ডি নাম্বারের সামারি আমরা কি লিখবো? ডি নাম্বারের সামারি লিখবো হইতেছে ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখলাম, এটা গেল আমাদের স্টেপ 1। তারপর আমরা দেখবো হচ্ছে পিকচারাইজ, এটা গেল আমাদের স্টেপ 2। তারপর হচ্ছে আমরা চাইলে এটাও দিতে পারি, দিলে বেটার, এটা স্টেপ 2 এর মধ্যেই থাকবে। আর এক্সপ্লেনেশনের জন্য আর ডিসিশনের জন্য স্টেপ 3। তাহলে এই 3টা স্টেপের মধ্যে সবচেয়ে বেশি মার্ক পাবা হচ্ছে তোমরা এই জায়গায়, সবচেয়ে বেশি মার্ক পাবা, এখানে 2 মার্ক থাকবে তোমাদের জন্য। তাই এই পিকচারটা খুব ভালো মতো বুঝতে হবে। তাহলে আমাদের এই কোশ্চেনটায় the octet rule is broken in one of the compounds formed by the elements R and S। বুঝতে পারলাম, এক জায়গায় তৈরি হইতেছে আমাদের PCl3 আর এই জায়গায় তৈরি হইতেছে আমাদের PCl5। octet rules ফলো করানো হচ্ছে PCl5। তাহলে এটা গেল আমাদের সেকেন্ড কোশ্চেন। চলো ভাই আমরা থার্ড কোশ্চেনের দিকে যাই। শুরু করি ভাই আমরা থার্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন আমাদের বলছে এক্সপ্লেইন দ্য বন্ড ফর্মেশন অফ D2। আচ্ছা, এটা চিটাগং বোর্ড, কুমিল্লা বোর্ড 2024-এ আসছে, চিটাগং বোর্ড না। D2 কোনটা? তাইলে আমাদের সেকেন্ড পিরিয়ডে আছে গ্রুপ নাম্বার 16। গ্রুপ নাম্বার 16 এর কারা থাকে? অক্সিজেন, সালফার। এটা হচ্ছে পিরিয়ড 2, এটা হচ্ছে পিরিয়ড 3। তার মানে আমরা পেয়ে গেলাম অক্সিজেন। অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s2 2s2 2p4। বুঝতে পারছি? তাহলে লাস্টের শেলে আমাদের কয়টা ইলেকট্রন আছে? লাস্টের শেলে আমাদের 6টা ইলেকট্রন আছে। লাস্টের শেলে 6টা ইলেকট্রন চলো দেখি তাইলে অক্সিজেন এর স্ট্রাকচারটা কিভাবে মেইনটেইন হচ্ছে। লাস্টের শেলে 6টা আঁকলাম। এখন অক্সিজেনের আরেকটা অক্সিজেন কি বুঝতে পারছি? তার মানে দেখো তো ভাইরা, আমাদের অক্সিজেনের 1 2 3 4 টোটাল 4টা লোন পেয়ার আছে, কিন্তু আমাদের বন্ড পেয়ার আছে কয়টা? 1 2 2টা। তার মানে এই জিনিসটাকে, এই অক্সিজেনকে আমরা দেখবা যে গাইডের মধ্যে এভাবে লিখে রাখছে। এখন বুঝতে পারছি বন্ড ফরমেশনের জন্য এই যে ইকুয়াল সাইনটা, যে একটা বন্ড আর একটা বন্ড কেন দিছে, এটার কারণে দিছে, এটার কারণে দিছে। যদি এটা বুঝতে পারি, চলো এক্সপ্লেনেশন লিখি আমরা এখানে। এক্সপ্লেনেশন: 1 oxygen atom has 6 electron in its last shell. So, to complete octet rule, মানে হচ্ছে লাস্টের শেলে আমাদের 8টা ইলেকট্রন থাকতে হবে। It needs 2 more electron to be shared or to be received. Here, 2 oxygen atom shares 2 electrons to create O2 molecule.
here oxygen shares 2 electron to complete octet rule and maintain its stability. তাহলে এটা গেল আমাদের সি নাম্বারের এক্সপ্লেনেশন। সি নাম্বারে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন করব, স্ট্রাকচার রাখবো, তারপরে হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন দিব। যদি এটা বুঝতে পারি, চলো ভাইয়া আমরা তাহলে ডি নাম্বার কোশ্চেনের দিকে যাই। ডি নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে? এলিমেন্ট এ shows multiple valency while forming bond with element D। তার মানে এলিমেন্ট এ কোনটা? 4th পিরিয়ডে আছে, ঠিক আছে। আচ্ছা, গ্রুপ নাম্বার 8, তাহলে 4th পিরিয়ডে, তার মানে গ্রুপ নাম্বার 8 সে গ্রুপ নাম্বার 13 না 14 না, তার মানে এটা হচ্ছে ডি ব্লক এলিমেন্টস, এটা হচ্ছে ডি ব্লক। ডি ব্লকের মধ্যে স্ক্যান্ডিয়াম হইতেছে আমাদের কত? এটা হচ্ছে গ্রুপ 3, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এফি, এই দেখো 8। তার মানে কি ভাই আমাদের 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ রাখা লাগবে? 1 থেকে 30 হচ্ছে সেফেস্ট জোন, এটা হচ্ছে ইন্টার পর্যন্ত মুখস্থ করলেই না। 1 থেকে 30 আরো কিছু কিছু 3-4টা জিনিস আছে, যেমন চার্সিনিক আছে, তারপর হচ্ছে প্লাম্বাম আছে, এজি আছে, এগুলা তোমরা পরে ইন্টারে শিখে নিতে পারবে, ওটা কোনো সমস্যা নাই। কিন্তু আমরা ডিকোড করার জন্য আমাদের 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করা বেটার, বুঝতে পারছি? এখন আমরা যদি এইভাবে মনে নাও রাখতে পারি, তাহলে গ্রুপ নাম্বার 8 বলছে, তাই না? আর 4th পিরিয়ডে আছে, আমরা বুঝতেই পারতেছি এটা ডি ব্লক এলিমেন্ট। অন্যভাবে বাইর করা যায়, সেটা কি? সেটা হচ্ছে 4s2 3d6, দুইটা মিলায় দেখো তো গ্রুপ নাম্বার 8টা ইলেকট্রন হয় না? আমি ব্যাক ক্যালকুলেশন করছি আর কি। ডি এর যতটা ইলেকট্রন আছে, এস এর যতটা ইলেকট্রন আছে, দুইটা যোগ করলেই তো আমরা গ্রুপ নাম্বার পেয়ে যাই। তার মানে এখানে আমরা বলতে চাইতেছি গ্রুপ নাম্বার 8 কিভাবে আমরা বাইর করতে পারি। হয়তো আমরা এটা মনে রেখে বাইর করতে পারি, নাহলে আমরা ইলেকট্রন কনফিগারেশন দিয়ে বাইর করতে পারি। ব্যাক ক্যালকুলেশন করছি আর কি। আচ্ছা, যাই হোক, একভাবে বের করো তোমরা। এটা বের করা শেষ আমাদের। তার মানে এ শোজ FE, ঠিক আছে। এলিমেন্ট এ শোজ মাল্টিপল ভ্যালেন্সি, তার মানে FE এর ইলেকট্রনিক কনফিগারেশন কি আমরা মাত্র দেখলাম, 3d6 4s2। 3d6 4s2 এই কথাটা মানে কি? আমরা ইদার হতে পারবে সে Fe2+ যদি হয়, তাহলে 3d6 4s0 হবে। আবার Fe3+ যদি হয়, তাহলে এখানে হবে 3d5 4s0। এটা হচ্ছে মোর স্টেবল, কেননা 3d5 এখানে হাফ ফিল্ড আপ, বুঝতে পারছি? এখন চলো তাইলে ভাই আমরা ইলেকট্রনিক কনফিগারেশন, ফার্স্টে আমাদের এ এলিমেন্টটা কোনটা সেটা জানলাম, তারপর আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখলাম। স্টেপ 2, স্টেপ 1, এখন আমরা স্টেপ 3 দেখবো, এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশনে যখনই আমরা দেখতেছি Fe2+ শো করতেছে, Fe2+ শো করতেছে ফেরাস, তখনই লিখলাম Fe2+ শো করতেছে, আর অক্সিজেন, আবার Fe, আবার অক্সিজেন। যখনই আমরা Fe2+ শো করতেছে আর যখন 2 শো করতেছে, তখন আমার কম্পাউন্ডটা হবে ফেরাস অক্সাইড। আর যখনই আমাদের 3 শো করতেছে, তখনই আমাদের হবে Fe2O3। বুঝতে পারছি? তাহলে মাল্টিপল ভ্যালেন্সি তো সে সই করে। এখন আমাদের ভাই এক্সপ্লেনেশনটা লিখবো কেমন? এক্সপ্লেনেশনটা আমি এটা লিখতেছি না, আমি তোমাদের এটা খুব সুন্দর মতো বুঝাই দিই। 1 নাম্বার লাইনে তোমরা লিখবা হইতেছে ফার্স্ট অফ অল ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন। 2 নাম্বারে লিখবা Fe2+ কেমনে ক্রিয়েট হইতেছে, 4s2 থেকে 2টা ইলেকট্রন ছেড়ে দিতেছে। 3 নাম্বার লাইনে লিখবা তোমরা আরো স্টেবিলিটি গ্রো করার জন্য সে 4s0 যে ছিল সেটা এখন হয়ে গেছে 3d6 - 1, সোজা কথা এখানে 3d5 হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে ফার্স্ট লাইনটা কি? ইলেকট্রনিক কনফিগারেশন এক্সপ্লেনেশন দিবা, 4s2 থেকে কেন ইলেকট্রন রিলিজ করলো সেটা দিবা। আর 3 নাম্বার লাইন হইতেছে আরো স্টেবিলিটি গেইন করার জন্য 3d6 থেকে একটা ইলেকট্রন সে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার কারণে কি হলো? এটা হয়ে গেল Fe3+, এটা হয়ে গেল Fe2+। এই দুইটা অক্সিজেনের সাথে কম্বাইন করে আমাদের কি তৈরি করবে? আমাদের তৈরি করবে একটা হচ্ছে ফেরাস অক্সাইড, একটা হচ্ছে ফেরিক অক্সাইড।
তাহলে জাস্ট এইটাই এক্সপ্লেনেশন আকারে তোমরা আশা করি লিখতে পারবা যদি এটা ভালো মতো বুঝতে পারো। বুঝতে পারছি ভাইরা? তাহলে এটা গেল আমাদের ডি নাম্বার চলো মুছে দিই এখন। 3 নাম্বার কোশ্চেন আমাদের শেষ। এখন আমরা যাব 4 নাম্বার কোশ্চেনে। আচ্ছা 4 নাম্বার কোশ্চেনটা খুবই জাতের। আচ্ছা এই কোশ্চেনটা আসছে হচ্ছে ঢাকা বোর্ড 2023। আমাদের কি বলছে, ডিউরিং দ্য বন্ড ফরমেশন অফ দ্য মলিকিউল ইন নাম্বার 1 which one will be applicable between octet and duet rule, analyze logically। আচ্ছা এটার ক্ষেত্রে আমরা দেখবো হইতেছে ফার্স্ট অফ অল স্ট্রাকচারটা কি, 1 নম্বরের স্ট্রাকচারটা কি। চলো তাহলে 1 নম্বরের স্ট্রাকচারটা দেখি। SO3 সালফার 1 2 3 4 5 6, অক্সিজেনের কত কত আছে 1 2, ঠিক লিখছি। আবার অক্সিজেন লিখি এখানে, আবার অক্সিজেন লিখি এখানে। অক্সিজেনের লাস্টের শেলে 8টা ইলেকট্রন ফুলফিলড হয়েছে সবগুলো অক্সিজেনের ক্ষেত্রেই। তাহলে আমরা এটাকে জিনিসটাকে এইভাবে লিখতে পারি না, 1 2 3 4 5 6, বুঝতে পারছি, সালফার ট্রাইঅক্সাইড। এখন আমাদের এক্সপ্লেনেশন কি লিখবো, চলো তাহলে এটার এক্সপ্লেনেশনটা লিখে দেওয়া লাগবে আশা করি। Every S atom is combined with 3 oxygen atoms by covalent bond. The two unpaired electrons of sulfur with two unpaired electrons of oxygen forms 2 bond pair electron which is shared by both equally. এই SO3 এর মধ্যে বন্ড পেয়ার কয়টা আছে, 1 2 3 4 5 6। সো বন্ড পেয়ার অফ SO3 molecule is 6. That means 12 electrons have been shared in the outermost shell. In this case, stability is obtained through duet rule. As every bond of S, O is double bonded, whose every bond is formed by a pair of electrons or 2 electrons. So it can be said that formation of
SO3 molecule follows ডুয়েট রুল। বুঝতে পারছি? আমাদের যে পেয়ারে পেয়ারে আছে, ইলেকট্রনগুলো যে পেয়ারে পেয়ারে আছে, কোন কালার দিদি, পেয়ারে পেয়ারে আছে, এটাই হইতেছে ডুয়েট রুলস ফলো করতেছে। বুঝতে পারতেছি? এখানে মোর দেন 8 ইলেকট্রন আছে, যার কারণে এটা অক্টেট রুলস না, এখানে হচ্ছে ডুয়েল রুলস ফলো করতেছে সে, আর ডুয়েট রুলস এখানে স্টেবিলিটির মেইন কারণ। সালফারের ক্ষেত্রে অক্টেট রুলস ফলো করতেছে না, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে এখানে অক্টেট রুলস ফলো করতেছে। চলো ভাইরা তারপরের কোশ্চেনে যাই, এটাই হচ্ছে এই কোশ্চেনের এক্সপ্লেনেশন। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের বলতেছে sodium chloride is a compound which melting point is 8 degree centigrade and boiling point is এত, another compound is HCl. আচ্ছা, although the bond nature of the first and second compound is different, both of them can conduct electricity in aqueous solution. Analyze logically. আচ্ছা, আমাদের এইখানটায় NaCl হইতেছে আয়নিক বন্ড, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক চার্জ ক্রিয়েট করে, ইলেকট্রোস্ট্যাটিক চার্জ ক্রিয়েটস, মানে হইতেছে both the element can donate or receive electrons. Comparatively stronger bond through, sorry, এখানে লিখতে হবে হচ্ছে through the cation anion electron passes by. এই কয়েকটা পয়েন্ট হাইলাইট করলে আমাদের হয়ে যাবে, এটা NaCl এর ক্ষেত্রে। কিন্তু আমরা যদি HCl এর ক্ষেত্রে দেখি, তাহলে HCl এর ক্ষেত্রে কি লেখা লাগবে? চলো তাহলে দেখি ভাই, HCl covalent compound shows electronegativity can create partial positive or negative charge through the partial positive and negative charge electron passes by. বুঝতে পারতেছি দুইটারই হচ্ছে স্ট্রাকচার ডিফারেন্ট, একটা আয়নিক বন্ড, একটা কোভালেন্ট বন্ড, কিন্তু আয়নিক বন্ড তো ইজিলি আমাদের হইতেছে পজিটিভ আর নেগেটিভ চার্জ বা ক্যাটায়ন আর অ্যানায়ন ক্রিয়েট করতে পারতেছে, কিন্তু আমাদের কোভালেন্ট বন্ড তো সহজেই ক্রিয়েট করতে পারতেছে না। কোভালেন্টের দরকার হইতেছে ইলেকট্রোনেগেটিভিটি, আর HCl এর ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি শো হইতেছে, যার মানে হচ্ছে পার্শিয়াল পজিটিভ আর পার্শিয়াল নেগেটিভ চার্জ ক্রিয়েট হইতেছে, আর এই পার্শিয়াল পজিটিভ আর নেগেটিভের থ্রুতেই হইতেছে ইলেকট্রনটা পাস করতেছে। তাহলে এটাই হচ্ছে এক্সপ্লেনেশন, আমি হচ্ছে পয়েন্ট করে লিখলাম, তোমরা এটাই প্যারা আকারে লিখবা, লাস্টের ডিসিশন দিয়ে দিবা। অ্যাকুয়াস সলিউশনে থাকলে দুই কম্পাউন্ডই যদিও তাদের বন্ড স্ট্রাকচার ডিফারেন্ট, তারপরও হচ্ছে তারা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে। চলো ভাইরা তাহলে নেক্সট কোশ্চেনের দিকে যাই। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন আমাদের বলা আছে যে অ্যানালাইজ দ্য সলিউবিলিটি অফ কম্পাউন্ড ফর্মড বাই C and D ইন পোলার সলভেন্ট। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের বইতে ডিরেক্ট উল্লেখ নাই। আচ্ছা, ফার্স্ট অফ অল CND কোনটা? আমাদের সি হইতেছে পিরিয়ড 3 তে আছে, গ্রুপ নাম্বার 15, এটা হচ্ছে ফসফরাস পি, আর লিখে রাখি এটা হচ্ছে ফসফরাস। আর ডি কোনটা? ডি হচ্ছে পিরিয়ড 3 তে আছে, এটা হচ্ছে ক্লোরিন। তার মানে যদি ডিকোড করতে হয়, এখন আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে যে PCl3 আর PCl5 এই দুইটা কম্পাউন্ডে সে ক্রিয়েট করে। ভাই এটা কেমনে বুঝলেন, এটা একটু মনে রাখতে হবে ভাই। ফসফরাস আর ক্লোরিন কোন কোন ধরনের তোমাদের কম্পাউন্ড ক্রিয়েট করে, কিছুক্ষণ আগে আমি দেখা আসলাম ফসফরাস আর ক্লোরিনের কম্বিনেশনে সাধারণত এটা ক্রিয়েট হয়। বুঝতে পারছি, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানেও ক্লোরিন। বুঝা গেছে, এটা হচ্ছে PCl3, এটা হচ্ছে PCl5, ঠিক আছে, দুইটাই হচ্ছে কোভালেন্ট বন্ড।
তোমরা কি কি এক্সপ্লেনেশন দ্বারা করাবো আমি এখানে লিখে রাখতেছি। এক্সিস্ট ভ্যান ডার ওয়ালস ফোর্স, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অক্টেট ফিল আপ করতেছে, আর এটা হচ্ছে আমাদের অক্টেট ফিল আপ করতেছে। বুঝতে পারছি ভাইয়ারা? অক্টেট মানে মোর দেন, এটা হচ্ছে লাস্টের শেলে 8 ইলেকট্রন, এটা হচ্ছে আমাদের লাস্টের শেলে মোর দেন 8 ইলেকট্রন। ঠিক আছে, বুঝা গেল? তাহলে চলো আমরা এখন একটা রিঅ্যাকশন লিখবো। পোলার সলভেন্ট বলছে, তাই না? তাহলে রিঅ্যাকশনে হচ্ছে আমাদের, এই রিঅ্যাকশনটা তোমাদের বইতে নাই, এই রিঅ্যাকশনটা তাই একটু ভালো মতো কনসিডার করে দেখবা। 3H2O যখন আমি ওয়াটারের কম্বিনেশন দিব, তখন এখানে H3PO3 তৈরি হবে প্লাস 3HCl তৈরি হবে। কিন্তু আমি যদি একই জিনিস মনে করো এই ওয়াটারের মধ্যেই ছাড়লাম H2O কে, PCl5, তখন কোনো ধরনের রিঅ্যাকশন করবে না। বুঝতে পারছি? তার মানে ডিসিশন নেওয়া যায় কি, আমাদের PCl3 ক্যান ইজিলি soluble in water but PCl5 can't easily be soluble in water. বুঝতে পারছি? তার মানে আমাদের এই দুটো রিঅ্যাকশন কিন্তু আমাদের আটকায় যাব, বাকি সবগুলো মোটামুটি আগের মতো, এক্সপ্লেনেশন যা যা আছে সব আগের মতো দিলেই হবে। এটা গেল আমাদের 6 নম্বর কোশ্চেন। আমি কিন্তু এটার ইচ্ছা করে এক্সপ্লেনেশন দেখাইতেছি না ভাইরা। তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে ভাই এখানে কেন এক্সপ্লেনেশন লেখা দিতেছেন না, আগেরটার এক্সপ্লেনেশন যেভাবে লেখা দিয়েছেন। এখানে জাস্ট তোমাদের অ্যাড করতে হবে এখানে PCl3 আর PCl5 এই দুইটা হচ্ছে পানির সাথে রিঅ্যাকশন করে কি করে না। বুঝতে পারছি? জাস্ট একটু অ্যাড করলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই এখানে। ওরকম আহামরি কোনো এক্সপ্লেনেশন লেখার নাই যেটা তোমরা বুঝবা না। তারপরে চলো আমরা 7 নাম্বার কোশ্চেনে যাই। চলো তাহলে আমরা 7 নাম্বার কোশ্চেনটা দেখি। 7 নাম্বার কোশ্চেনে কি বলা আছে? এটা আসছে হচ্ছে ঢাকা বোর্ড 2022 সালে। নোটিস দ্য ফলোইং ইনফরমেশন এন্ড অ্যান্সার। হ্যাঁ বুঝছি। বাই ড্রয়িং এ ডায়াগ্রাম ডিটারমাইন দ্য নাম্বার অফ বন্ড পেয়ার ইলেকট্রনস অফ দ্য গ্যাস স্টোরড ইন বেলুন বি। আচ্ছা, নাম্বার অফ বন্ড পেয়ার ইলেকট্রনস, সোজা কথা ফরমেশন দেখাইতে বলছে নাইট্রোজেনের। এটা কিছুক্ষণ আগে আমরা করে আসছি। আচ্ছা, এখন আমাদের যদি বলতো বি কম্পাউন্ডের আমাদের হইতেছে ফরমেশন শো করতে বলছে। আচ্ছা চলো, শুধু বি কম্পাউন্ডের শো করবো না, যেহেতু আমাদের এক্সপ্লেনেশন লেখায় দেওয়া শেষ, তাহলে এখন চলো আমরা কার্বন ডাইঅক্সাইডের শো করবো। কার্বন ডাইঅক্সাইড লিখলাম, ঠিক আছে। এখানে হইতেছে, আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে কার্বন, অক্সিজেন। কার্বনের লাস্টের শেলে কয়টা থাকতেছে? 4টা, দিলাম 4টা। অক্সিজেনের লাস্টের শেলে কয়টা? 1 2 3 4, এই যে 5 6। বুঝতে পারছি? এই জিনিসটাকে আমরা লিখবো হচ্ছে কার্বন, তুমি যেটা ইচ্ছা সেটা লিখতে পারো, কোনো প্যারা নাই। বুঝতে পারছি? দুইটাই দেখাইতেছি আমরা। এটা গেল কার্বন ডাইঅক্সাইড। এখন আমরা দেখবো হইতেছে N2। নাইট্রোজেনের লাস্টের শেলে কয়টা আছে? 1 2 3 4 5। 1 2 3 4 5। আমি এটা কিভাবে লিখতে পারি? ঠিক আছে, এটা গেল নাইট্রোজেনের ক্ষেত্রে। এখন আমরা দেখবো হচ্ছে SO2 এর ক্ষেত্রে। সালফার লাস্টের শেলে কয়টা? 1 2 3 4 5 6। তার মানে এটাকে আমরা লিখতে পারি এইভাবে। বুঝতে পারছি? এখন আমাদের যদি বলা হয় বন্ড পেয়ার কার কোনটা কয়টা আছে, বলো তো ভাই। এখানে লোন পেয়ার আছে হচ্ছে আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে হচ্ছে টোটাল লোন পেয়ার আছে হচ্ছে আমাদের, এলপি আছে হচ্ছে আমাদের 4 পেয়ার, আর বন্ড পেয়ার আছে কত? 4টা। একই জিনিস আমরা যদি এখানে এলপি হিসাব করি, কয়টা আছে? 1 জোড়া 2 জোড়া, 2 পেয়ার। বন্ড পেয়ার কয়টা আছে? বিপি 3টা। আবার এইখানটা আমরা যদি চিন্তা করি, এখানে সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমাদের বন্ড পেয়ার কয়টা? বিপি আমাদের 4টা, এলপি আমাদের 1টা।
এক জোড়া মানে ওয়ান পেয়ার। বুঝতে পারছি? তাহলে এটাই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। ডায়াগ্রাম এখন দেখাইলেই মোটামুটি তোমরা এখন এক্সপ্লেনেশন পারবা, যেহেতু এক্সপ্লেনেশন প্রথম পাশের ক্ষেত্রে বারবার রিপিট হইতেছে, তোমরা এটার ক্ষেত্রে এটা পারবা। যেটা একদমই পারবা না সেটা আমরা দেখাই দিব। চলো তাহলে আমরা 8 নাম্বার কোশ্চেনের দিকে যাই। এখন আমরা বন্ড ফরমেশন প্রসেস অফ ml3 দেখবো। বন্ড ফরমেশন প্রসেস অফ ml3, বারবার একই জিনিস আসতেছে। আচ্ছা, এম কোনটা? 2 নাম্বার সিরিজ মানে পিরিয়ডে আছে, আর গ্রুপ নাম্বার 15 নাইট্রোজেন, তাই না? আর এল কোনটা? এল হচ্ছে হাইড্রোজেন। ভাই এটা তো খুবই সোজা জিনিস। তার মানে এটাকে অনেকভাবে লেখা যায়। নাইট্রোজেনের লাস্টের শেডে কয়টা আর কয়টা হাইড্রোজেন? এখানে 1 2 3। আমরা এটাকে এভাবে লিখতে পারি NH3। এটা গেল NH3। তোমরা যদি চাও এটাকে আমি অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো তো ভাই, একদম লাস্ট শেল অফ N ইজ রেফার্ড। 1টা 2টা 3টা 4টা 5টা ইলেকট্রন লিখলাম। আমি এখন হাইড্রোজেনকে দিব। বুঝতে পারছি? তার মানে আমরা দেখতে পারতেছি হাইড্রোজেন এখানে একটা ইলেকট্রন শেয়ার করে। এ হচ্ছে ডুয়েট রুলস মেইনটেইন করতেছে, এও ডুয়েট রুলস মেইনটেইন করতেছে, এও ডুয়েট রুলস মেইনটেইন করতেছে। আর নাইট্রোজেন এখানে 1 2 3 4 5 6 বন্ড পেয়ার আমাদের 3টা, আর এলপি আমাদের একটা। টোটাল হয়ে গেল 4 জোড়া, মানে হচ্ছে আমাদের অক্টেট রুলস ফলো করতেছে। তাহলে এটাই হইতেছে আমাদের NH3 এর বন্ড ফরমেশন। বুঝতে পারছি? NH3 এর বন্ড ফরমেশন এখন আমরা পারবো। কয়টা ইলেকট্রন সে শেয়ার করতেছে আর H কয়টা ইলেকট্রন শেয়ার করতেছে, কয়টা H দরকার, এগুলোই লিখে দিব। এটা আমরা প্রিভিয়াস কোশ্চেনে লিখে দিয়ে আসছি। চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। আচ্ছা, 9 নাম্বার কোশ্চেন। 9 নাম্বার কোশ্চেন আমাদের বলে দেওয়া আছে W and D are two elements. The percentage of 3 isotopes of the element W is এত এত আর এত, ঠিক আছে, রেসপেক্টিভলি। The element D is the element of the third period halogen group. থার্ড পিরিয়ড অফ দ্য হ্যালোজেন গ্রুপ কোনটা? ক্লোরিন, তাই না? সেকেন্ড পিরিয়ড আছে হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে সেকেন্ড পিরিয়ড। তারপরে হচ্ছে ক্লোরিন আছে হচ্ছে আমাদের থার্ড পিরিয়ডে, তাই তো? আচ্ছা, draw a diagram of a compound formed by the elements W and D and calculate the number of lone pair and bond pair electrons. ও বাবা, এটা তো একই জিনিস। আচ্ছা, তার মানে ডি নাম্বার আমরা ডিকোড করলাম ক্লোরিন। আচ্ছা, একটু মুছে দিই যেহেতু দরকার নাই। ডি নাম্বার আমরা ডিকোড করলাম ক্লোরিন, আর এখানটায় আমাদের বলছে ডাব্লিউ নাম্বার কোনটা? ডাব্লিউ হচ্ছে আমাদের কার্বন। আচ্ছা, তার মানে এখন আমরা দেখি বন্ড ফরমেশন চাইছে। কার্বনের লাস্টের শেলে কয়টা আছে? 4টা দিলাম। এখন ক্লোরিন আসতেছে। ঠিক আছে, তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি, বুঝতে পারছি? বন্ড ফরমেশন আমরা দেখে ফেললাম। এখন আমাদের বলতেছে টোটাল লোন পেয়ার কয়টা আছে এখানে, ঠিক আছে? আচ্ছা, দেখি তাহলে লোন পেয়ার টোটাল কয়টা আছে। আমাদের এলপি হচ্ছে টোটাল আছে 1 2 3। কয়টা ক্লোরিন আছে এখানে? 4টা ক্লোরিন আছে, 3 4 12টা লোন পেয়ার আছে টোটাল, ঠিক আছে, পুরো CL4 এর মধ্যে। আচ্ছা, আর তারপর হচ্ছে বন্ড পেয়ার। বন্ড পেয়ার এখানে কয়টা আছে? বন্ড পেয়ার আছে হচ্ছে 1 2 3 4 4 বন্ড পেয়ার। তার মানে এটাই হইতেছে আমাদের লোন পেয়ার আর বন্ড পেয়ার। এখন অনেকেই মনে করতে পারো ভাই ঠিক আছে সবই বুঝলাম, কিন্তু আপনি এখানে ডি ক্লোরিন লিখলেন আর ডাব্লিউ হচ্ছে কার্বন লিখলেন, এই দুইটা দেখে কিভাবে বুঝতে পারতেছেন CCl4 হবে, তাই না? আচ্ছা, ফার্স্টে ওই যে ক্রিস ক্রস মেথড,
ক্লোরিনের ভ্যালেন্সি কত 1, কার্বনের ভ্যালেন্সি কত 4, তাহলে কত হয় CCl4। এভাবেই আসলে আমি জাজ করতেছি, বুঝতে পারছি। এখন আমি লোন পেয়ারও ব্যাখ্যা দিলাম, বন্ড পেয়ারও ব্যাখ্যা দিলাম, বুঝতে পারছি। লোন পেয়ার ভাই 12 পেয়ার কিন্তু এখানে সব, ঠিক আছে। 1 2 3, কয়টা ক্লোরিন আছে 4টা ক্লোরিন, তাহলে 3 4 12, সেজন্যই লিখলাম ইচ ক্লোরিন হ্যাজ 3 লোন পেয়ার ইলেকট্রনস, দ্যাট মিন্স CCl4 টোটাল কম্পাউন্ড হ্যাজ 12 pairs of lone pair electron। তার মানে এটা গেল আমাদের 9 নাম্বার কোশ্চেন, বুঝতে পারছি। চলো ভাই 10 নম্বর কোশ্চেনের দিকে যাই। দশ নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, কিউ আর টি আর সিম্বলিক, হোয়াট কাইন্ড অফ বন্ড ইজ প্রেজেন্ট ইন দ্য কম্পাউন্ড TR6। ওরে বাবা, চলো দেখি TR6 এর মধ্যে কোন বন্ড ফরমেশন আমাদের প্রেজেন্ট আছে। ময়মনসিংহ বোর্ড 2020, আচ্ছা ইম্পর্টেন্ট আছে তার মানে। আচ্ছা ফার্স্ট আমাদের ডিকোড করতে হবে টি কোনটা। টি হচ্ছে লাস্টের সেলে 10 11 12 13 14 15 16, 16টা ইলেকট্রন আছে। 16টা ইলেকট্রন মানে হচ্ছে কোনো চার্জ নাই, আমাদের 16টা ইলেকট্রন থাকা মানে হচ্ছে 16টা প্রোটন। প্রোটন তার মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে আমাদের 16। তার মানে টি এর টোটাল ইলেকট্রন কয়টা, টোটাল ইলেকট্রন 16, কোনো চার্জ নাই, নো চার্জ। তার মানে এটাই হচ্ছে আমার অ্যাটমিক নাম্বার বা প্রোটন নাম্বার, অ্যাটমিক নো অর প্রোটন নো, বুঝতে পারছি। তার মানে এখানটায় আমাদের TR6 আরো জানা লাগবে, আর কোনটা 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা 9 হচ্ছে আমাদের, আর হচ্ছে ফ্লোরিন। TR6 তার মানে রেফার করে আমাদের SF6, বক্স করে রাখলাম। তাহলে চলো ভাই SF6 এর এখন বন্ড ফরমেশন, তার মানে চাইতেছেই হইতেছে SF6, ওদের আইকা দেখাও, ড্র করো। সালফারের লাস্টে শেলে কয়টা, ঠিক আছে। আচ্ছা ফ্লোরিনের ক্ষেত্রে কয়টা দেখি তো ভাই, বুঝতে পারছি। এইটাকেই তোমরা অন্যভাবে লিখতে পারো এইভাবে, 1 2 3 4 5 6, সব জায়গায় ফ্লোরিন, ঠিক আছে। তার মানে বন্ড ফরমেশন এখন কি হবে, এখন আমরা চলো এটার এক্সপ্লেনেশন দেখি। Electron in its last shell, on the contrary, fluorine has 7 electron in its last shell, as both of the element are non-metal, so they can both construct covalent bond। আচ্ছা তারপরে সালফার shares 6 electron in its outermost shell, hence by sharing 1 electron in its outermost shell, fluorine completes its stability so does sulfur, therefore it can be said that it can be
said that sulfur shows covalent bond by sulfur and fluorine sharing electrons. তার মানে হচ্ছে আমাদের এক্সপ্লেনেশনটা এটাই। আচ্ছা, এখন আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই। তার আগে সাম আপ কি করবো, এটা সাম আপ করার দরকার আছে। আমার মনে হয় এটা ফুল লিখে দিছি আমি, কিভাবে আমি ডিটেকশন করছি, কিভাবে আমি এক্সপ্লেনেশন লিখছি, কিভাবে আমি দুইভাবে লিখে দেখালাম আমাদের স্ট্রাকচারটা। বুঝা গেছে? তাহলে চলো 11 নাম্বার কোশ্চেনের দিকে যাই। চলো ভাইরা, তারপর আমরা দেখবো হচ্ছে 11th নাম্বার কোশ্চেন। আচ্ছা, 11 নাম্বার কোশ্চেন আমাদের কি বলা আছে, এক্সপ্লেইন হুইচ কম্পাউন্ড অফ দ্য স্টেম ফর্মস ক্রিস্টাল স্ট্রাকচার। আচ্ছা, ক্রিস্টাল স্ট্রাকচার কে ক্রিয়েট করে? আচ্ছা, এইখানে যারা হচ্ছে আমাদের আয়নিক বন্ড আছে তারা হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার ক্রিয়েট করবে, NaCl। বুঝতে পারছি? তাহলে আমরা এটা গুছাই কিভাবে লিখবো। Ions from ionic compound, it creates crystal structure each cation is surrounded by the fixed norm of anion. ইলেকট্রোস্ট্যাটিক চার্জের থ্রুতে এরা হচ্ছে আমাদের আয়নিক কম্পাউন্ড ক্রিয়েট করে থাকে। এটা লাস্টে লিখে দিবা, কিন্তু এই দুইটা পয়েন্ট আমাদের ম্যান্ডেটরি সি নাম্বার কোশ্চেনের জন্য। বুঝতে পারছি? তারপর আমাদের দেখাইতে হবে Na কিভাবে হচ্ছে আয়নিক কম্পাউন্ড। হ্যাঁ, এক্সপ্লেনেশন লেখার পর এটা মোটামুটি পারবা, এটা অত ঝামেলার জিনিস না। খালি আমাদের এই যে এই পয়েন্টটা মনে রাখার জিনিস। হ্যাঁ, এই পয়েন্টটা না লিখলে কিন্তু সারা নাম্বার দিবে না। অর NaCl। বুঝতে পারছি? তাহলে এইটুকু আমাদের অব্লিগেটরি লিখতেই হবে, তাহলে সি নাম্বারটা আমরা কমপ্লিট করতে পারবো। ডি নাম্বার আমাদের কি বলছে? ডি নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। ডি নাম্বারটা আমাদের বলছে থ্রু দ্য কম্পাউন্ড বি অফ দ্য স্টেম ইজ সলিউবল ইন ওয়াটার, দ্য কম্পাউন্ড সি ইজ ইনসলিউবল। বাবারে বাবা, দুইটাই দিয়ে দিছে। একটা সি, একটা দিয়ে দিছে আমাদের হচ্ছে সলিউবল ইন ওয়াটার, আরটা দিয়ে দিছে হচ্ছে আমাদের ইনসলিউবল ইন ওয়াটার। আচ্ছা, যদি এটা হয় তাহলে চলো শুরু করি। আমাদের বি নাম্বার কোনটা? বি নাম্বার হচ্ছে আমাদের NaCl। ঠিক আছে? আচ্ছা, Na হচ্ছে, এটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড। তাহলে চলো আমাদের এক্সপ্লেনেশনটা একবারে দাঁড়া করাই দিই। আয়নিক বন্ড এক্সিস্ট, ইলেকট্রোস্ট্যাটিক চার্জ, ইলেকট্রোস্ট্যাটিক চার্জ এক্সিস্ট করতেছে। 2 নাম্বার হচ্ছে পোলার কম্পাউন্ড, can easily divide into cation and anion charges, mainly through dividing two charges water creates a bond with them। এই 4টা লাইন আমাদের লিখতেই হবে, অব্লিগেটরি। বুঝতে পারছি? তারপর আমরা দেখবো হচ্ছে পিকচারাইজ কিভাবে করব। তাহলে চলো পিকচারাইজ দেখে নিই। Na লিখলাম প্লাস Cl মাইনাস। এখন আমাদের ওয়াটার কিভাবে ডিস্ট্রিবিউশন হয়? ওয়াটার হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ চার্জ, হাইড্রোজেন পার্শিয়ালি পজিটিভ, হাইড্রোজেন পার্শিয়ালি পজিটিভ। বুঝতে পারছি? তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে আমাদের নেগেটিভ চার্জটা অ্যাট্রাক্ট করবে পজিটিভ চার্জের সাথে। তার মানে আমরা এখানে লিখতে পারি অক্সিজেন নেগেটিভ চার্জ,
অক্সিজেন, বুঝতে পারতেছি ভাই আমি কেন নেগেটিভ চার্জটা প্লাসের দিকে দিলাম, কারণ অপোজিট চার্জ অ্যাট্রাক্টস মোস্ট। হ্যাঁ ঠিক আছে, এখন ক্লোরিনের বেলায় কি করব? ক্লোরিনের বেলায় আমাদের জিনিসটা ঠিক উল্টা হবে, এটা নেগেটিভ আয়ন, তার মানে পজিটিভ আয়ন কোনটা? বুঝতে পারছি। তার মানে পানির সাথে আমাদের যে অ্যাট্রাকশন হবে, পানিতে সলিউবিলিটি যে শো করবে NaCl, সেটাই হচ্ছে আমাদের পিকচারাইজ এভাবে করতে হবে ভাই। এখানে এক্সপ্লেনেশন আর পিকচারাইজ দুইটাই ইম্পর্টেন্ট, একটা চেয়ে ইম্পর্টেন্ট আর কি, বুঝতে পারছি। কিন্তু আমাদের পিকচারাইজ করাটা হচ্ছে অনেক টাফ লাগে, অনেক সময় তোমরা দাও না, সেজন্য নাম্বার কম পাও। আচ্ছা, শুধুমাত্র আমরা বি নাম্বার এক্সপ্লেনেশন কিন্তু এখন দাঁড় করাইলাম, এখন আমাদের সি নাম্বার এক্সপ্লেনেশন দাঁড় করাইতে হবে, CCl4। চলো ভাইরা তাহলে দেখি, পাশাপাশি রাখি। CCl4 এটা হচ্ছে কোভালেন্ট compound, doesn't show electronegativity, can divide into charges, তার মানে পোলার কম্পাউন্ড না, পোলার কম্পাউন্ড না, hence can't soluble in water, can't soluble or dissolve in water। এটাই হইতেছে আমাদের এক্সপ্লেনেশন, CCl4 কেন পানিতে সলিউবল হবে না, আর অন্যদিকে আমাদের NaCl যেটা আয়নিক কম্পাউন্ড আছে সেটা কেন পানিতে ইজিলি সলিউবল হবে। তো ভাইয়ার আজকে এই পর্যন্তই, টোটাল আমরা 11টা কোশ্চেন সলভ করাইলাম। 11টা কোশ্চেনই আমাদের ইম্পর্টেন্ট, পাশেই লেখা ছিল কোন বোর্ডে কোনটা আসছে। 11টা কোশ্চেনের মধ্যে তোমরা যদি কোনো ত্রুটি থাকে, সমস্যা থাকে বা বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে ইজিলি হোয়াটসঅ্যাপে নক করতে পারো। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের সাপোর্ট টিমকে তো জানাবাই, কোনো সমস্যা নাই। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।